বঙ্গবন্ধুর লাশ যখন সিঁড়িত, সম্ভবত সেই সময় মাওলানা ভাসানী টেলিগ্রাম পান প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদের। টেলিগ্রামে মাওলানা ভাসানী লিখেছেন, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। দেশ থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি তোমাকে অর্থাৎ মোস্তাককে দূর করতে হবে। নতুন সরকার ও তোমার অর্থাৎ মোস্তাকের ওপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। মাওলানা ভাসানী এরকম একটি বিবৃতি দিয়ে বসবেন, আমি এটা আশা করিনি। এমন তথ্যই নিজের বইয়ে তুলে ধরেছিলেন স্নেহাস্পদ সাংবাদিক আবু আল সাইদ। তার লিখা বই বঙ্গভবনে মোস্তাকের ৮১ দিন। সেই বইয়ে লেখক তুলে ধরেন খন্দকার মোস্তাক সরকার গঠনের পর কি ঘটেছিল। লেখক লিখেন, ১৬ই আগস্ট সকালেই আমি ছুটলাম পিজি হাসপাতালে। ওখানে ফরিদা আছেন। পিজির কেবিনে ফরিদা শুয়ে শুয়ে কাঁদছিলেন। তেমন কিছুই তিনি বলতে পারলেন না। কেবল সকালবেলা কি করে তাকে হাসপাতাল থেকে ধরে নিয়ে গেল সেই খবরটাই ভেঙে ভেঙে বললেন। কয়েকজন আর্মি এসে তাকে বললেন, এই শালা মালাউন গভর্নমেন্টের পয়সায় মহা আরামে আছে, অসুখ নাসুক না, ওঠ। ফরিদাকে গুতিয়ে খুঁচিয়ে নিয়ে এলো রাস্তায়। বঙ্গবন্ধু যে মার্সিডিজ গাড়িটা ব্যবহার করতেন, নিচে সেই কালো গাড়িটি। গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল সেই দাড়িওয়ালা ড্রাইভারটি। ফরিদাকে দেখে সে হাউমাউ করে কেঁদে ওঠে। ওর মুখের ওপর প্রচণ্ড ঘুষি মারে একজন আর্মি। তখনও ফরিদা পুরোটা বুঝতে পারছেন না। বঙ্গবন্ধু নেই, এটা তিনি নিশ্চিত হলেন বঙ্গবন্ধুর ড্রাইভারকে কাঁদতে দেখে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাও তিনি জানেন না। অল্পক্ষণের মধ্যেই বেতার ভবনে গাড়ি ঢুকে গেল। সেভাবেই তাকে গাড়ি থেকে নামিয়ে বেতার ভবনে খন্দকার মোস্তাকের সামনে নিয়ে আসা হলো। খন্দকার মোস্তাক ফণিদাদাকে দেখে হা হা করে উঠলেন। করছো কি? দাদা তো অসুস্থ। দাদাকে রেখে এসো পিজিতে। দাদা যান, বিশ্রাম করুন। কি করব বলুন? এসব আমাকেই দেখতে হচ্ছে। ভয় নেই, আমি আছি। ফণিদার সঙ্গে কথা শেষ করে ওখান থেকে পরিবাগে ওয়াবদার কোয়ার্টারে চলে গেলাম। ওখানে তাজুল ইসলাম। কাল সারাদিন বেতারে তার কণ্ঠই আমরা শুনেছি। বাসায় গিয়ে শুনলাম গতকাল সকালে হেঁটে বেরিয়ে গেছে সে, আজও ফেরেনি। অনেক রাতে বঙ্গভবন থেকে একবার টেলিফোন করে বলেছে সে ভালো আছে। ডায়েরিতে আমি একটি নোট করলাম। ১. বঙ্গবন্ধুর মৃত্যুর পর যিনি সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তিনি খন্দকার মোশতাক। ২. মেজর রশিদ তাকে তার বাসভবন থেকে প্রথমে বেতার ভবনে নিয়ে আসেন। ৩. মোশতাকের সঙ্গে সঙ্গেই বেতার ভবনে আসেন তাহের উদ্দিন ঠাকুর ও চাষি আলম। ৪. ওখানেই আসেন ৩ বাহিনীর প্রধানসহ আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা। ৫. বঙ্গবন্ধুর বাসভবনে ভোর ৬টার মধ্যে প্রত্যেকটি মানুষকে হত্যা করা হয়। তাছাড়া আব্দুর রব শেরনিয়াবাদ ও শেখ মুনির বাসায় হামলা চালানো হয়। ৬. বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল বাধা দিতে গিয়েছিলেন। তাকেও বঙ্গবন্ধুর বাসভবনের সামনে হত্যা করা হয়। ৭. খন্দকার মোশতাক বেতার ভাষণে এই প্রথমবার বাংলাদেশ জিন্দাবাদ শব্দটি বললেন। বাংলাদেশ বেতারের বদলে বলা হলো রেডিও বাংলাদেশ, সেটিও প্রথমবার। ৮. আওয়ামী লীগের প্রায় সকল জাতীয় ও আঞ্চলিক নেতা এ সময় ঢাকায়। জাতীয় সংসদের এমপি হোস্টেল ছাড়াও অন্যান্য স্থানে এরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু কে কি করছেন তা বোঝা যাচ্ছে না। ৯. রক্ষীবাহিনী একেবারেই নিষ্ক্রিয়। ১০. দুপুরের মধ্যেই সমগ্র শহরটা খন্দকার মোশতাক তার আয়ত্তে নিয়ে এলেন। সারাদিন এখানে সেখানে ঘুরে শূন্য মিন্টো রোড হয়ে বিকেলে পৌঁছলাম শেরে বাংলা এমপি হোস্টেলে। তখন আমার ডায়েরিতে কয়েকটি মারাত্মক খবর। রাতে সেটা আমি সবিস্তারে লিখব বলে লিখে রেখেছি। এমপি হস্টেলে প্রথম দেখা হলো কৃষক লীগের সভাপতি ব্যারিস্টার বাদল রশিদের সঙ্গে। হু হু করে তিনি কাঁদলেন, সেরুনিয়াবাতের কথা বলে। একটু শান্ত হয়ে বললেন, তাৎক্ষণিকভাবে প্রতিরোধ না হলেও আমাদের উচিত এখন একটা কিছু করা, কিন্তু সবাই অস্বাভাবিক রকমের ভয় পেয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, ইন্ডিয়ার কোনো রিয়াকশন জানেন? তিনি বললেন, না, ওদের আকাশবাণীও কিছু বলছে না, অথচ এত বড় একটা ঘটনা ঘটে গেল। তারপর অস্ফুট স্বরে বললেন, ইন্ডিয়ান হাইকমিশনার সমর সেন এখন ঢাকাতে নেই। আমি বললাম, জানি। বাকশালের অন্যতম সদস্য হাজি দানেশ বলেছেন এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ইন্ডিয়া নাকি আগে থেকেই জানত। বাদল ভাই বললেন, বাজে কথা। বাইতুল মোকাররমের সামনে হঠাৎ করেই দেখা হলো অধ্যাপক হানিফের সঙ্গে, নোয়াখালীর আওয়ামী লীগের নেতা, যথেষ্ট দৃঢ়চেতা। জানালেন কিছু একটা হচ্ছে। বললাম, যদি কিছু হয় তা সশস্ত্রই হবে। তিনি বললেন, বেটার পলিটিক্যালি ফেস করা। টুকরো টুকরো কথা হলো আমাদের মাঝে। বললাম, এই মুহূর্তে কিসে যে লাভ কিসে যে ক্ষতি আমি বুঝতে পারছি না। হঠাৎ করে কমিউনিস্ট পার্টির নুরুর রহমানের মোটরসাইকেল আমাদের পাশে থামল। বলল, উঠুন, সময় নেই। উঠে পড়লাম। চলতে চলতেই বললেন, আওয়ামী লীগের সকলের কাছেই গেলাম, তেমন কোনো সাড়া পাচ্ছি না, গোছানোই যাচ্ছে না, অথচ তারা সবাই ঢাকায়। বললেন, একটা কাজ করে দেবেন প্লিজ,
এ সময় মোস্তাকের পক্ষে কে কে থাকতে পারেন ওদের একটা নামের তালিকা আমাকে করে দিন। আমি বললাম, ওই নামের তালিকা দিয়ে কি করবে? উনি বললেন, হবে কিছু একটা। ভাসানীর খবর জানেন? বললাম, যতদূর জানি মোস্তাককে সক্রিয় সহযোগিতা করবেন, প্রয়োজনে দলগতভাবে। নুরুর রহমান বললেন, আপনি শিওর? আমি বললাম, হ্যাঁ। নুরুর বললেন, বলতে পারেন আর্মির পুরোটাই ডালিমদের সমর্থন করছে কিনা? আমি বললাম, আপাতত করছে। নুরুর অবাক হয়ে বললেন, কর্নেল ওসমানী কি ডালিম গ্রুপ আর রেগুলার আর্মির মধ্যে মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারবেন? বললাম, সেই সম্পর্ক তিনি গড়ে তুলেছেন। আমি যতদূর জানি জিয়া, খালেদ মোশাররফ, সাফায়াত জামিল এরাই হচ্ছে মূল। জেনারেল শফিউল্লাহ কোনো কাজে আসবেন না আমার ধারণা। নুরুর রহমান জিজ্ঞাসা করলেন, আপনার সাংবাদিক কার্ডটি আছে না? বললাম, আছে। আপনি খবর সংগ্রহ করতে থাকুন, কারেন্ট ইনফরমেশনের অনেক প্রয়োজন। আমরা কোথায় আছি, কেমন আছি, বঙ্গভবনে হচ্ছেটা কি, ঘাতকের পেছনে আর কারা কারা আছেন। আওয়ামী লীগের যে কারোর সঙ্গে সম্ভব দেখা করুন, কথা বলুন, তবে সাবধান। অনেকেই কিন্তু মোস্তাকের পক্ষ নিয়েছেন তলে তলে। বললাম, কার্ডের মূল্য কি? সাংবাদিকতা বন্ধ। নুরুর রহমান একটু চুপসে গেলেন, বললেন, খবরগুলো ভীষণ প্রয়োজন এখন, চেষ্টা করবেন কালেকশন করতে। বংশালে তিনি আমাকে নামিয়ে দিলেন। হেঁটে হেঁটে পত্রিকা অফিস সংবাদে ঢুকলাম। দারোয়ান বলল, স্যার, অফিসে কেউ নাই। একটু আগে জহুর সাহেব, অওদুদ সাহেব, কবির সাহেব আরও দু একজন এসেছিলেন, অনেকক্ষণ টেলিফোন করেছেন। একটা রিক্সা নিয়ে সোজা বাসস অফিসে চলে এলাম, পুরোনা পল্টন। রিপোর্টার 4-5 জন ছিলেন, সবাই ভয়ানক চুপচাপ এবং একই সঙ্গে ব্যস্ত। দম ফেলার সুরত নেই। চলে এলাম নিচে। বুঝতে পারলাম যে কজনকে দেখছি একজনও আমার সঙ্গে মুখ খুলবেন না। সকলের চোখে মুখেই কেমন যেন একটা সন্দেহের ছাপ। একটু পরেই ঢাকা শহরে কারফিউ শুরু হবে, সুতরাং আমার ডেরায় ফিরে যাওয়াই ভালো। পুরানা পল্টন থেকে দৈনিক বাংলার দিকে হাঁটলাম। আজকে যেটা কেন্দ্রীয় কচিকাচার অফিস, ওটাই ছিল কৃষক লীগের অফিস। কৃষক লীগ অফিসের সাইনবোর্ডটির দিকে তাকালাম। সাইনবোর্ডটা এখনও আছে। হঠাৎ নজরে পড়ল দোতলায় আলো জ্বলছে। ঢুকে পড়লাম কৃষক লীগ অফিসে। দোতলায় উঠলাম। টেবিলের ওপর লম্বা হয়ে শুয়ে আছে শরীফ। শরীফ কৃষক লীগের বেতনভুক্ত সার্বক্ষণিক রক্ষী ছিল। আমার শব্দ পেয়ে সে উঠে বসল। আমাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল সে। ওকে শান্ত করতে বেশ কিছু সময় চলে গেল। ওকে নিয়েই আবার পথে নামলাম। অফিসের চাবি ওর কাছেই খবর পেলাম বঙ্গভবন দখল করে বসে আছে চাষি আলম। তিনি নাকি সব। কৃষক লীগ অফিসে দুপুরে টেলিফোন করে ব্যারিস্টার বাদল রশিদকে তালাশ করেছে। বিকেল 4টার দিকে বঙ্গভবন থেকে কে একজন খুঁজতে এসেছিলেন। এসে বলেছেন, কৃষক লীগ অফিসে যাকে পাও নিয়ে এসো। শরীফকে তখন যেতে হয়েছিল। বঙ্গভবনে আধ ঘন্টা একটা ঘরে বসিয়ে রেখে শেষে একজন এসে ওকে বলেছে, আপনি চলে যান, আপনাকে আর কোনো দরকার নেই। এই কথার কোনো অর্থ না বুঝে শরীফ চলে এসেছে। এমন অনেককেই শরীফ দেখেছেন যাদের সঙ্গে এর আগে কখনো দেখা হয়নি। শরীফের সঙ্গে বঙ্গভবনে ওই ঘরে মফস্বল থেকেও আওয়ামী লীগের কয়েকজন নেতা এসেছেন। ওই ঘরে অপেক্ষা করছিলেন। তারা সাক্ষাৎ করবেন নতুন প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে। তবে চাষি আলম সাহেবের আদেশেই ওখানে সবকিছু হচ্ছে। শরীফ সেটা টের পেয়েছে। তাজুল ইসলামকেও বার দুয়েক দেখা গেছে। 16ই আগস্ট পুরোটা দিন গেল, কিন্তু বঙ্গবন্ধুর পরিবার, শেখ মনি, আব্দুর রব, শ্রীনিবাসদের পরিবারের তেমন কোনো খবরই সংগ্রহ করা গেল না। রাতে ঘরে ফিরে আরও খারাপ লাগছিল। কি করব, কি করা উচিত, কিছুই ভাবতে পারছিলাম না। কোথায় যাব, কার কাছে যাব, সব যেন গুলিয়ে যাচ্ছিল। তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, কারোর কোনো খোঁজ আমি পাইনি। ভাষা শুনেছি শ্রীনিবাস সাহেবের বড় ছেলে আবুল হাসান আবদুল্লাহ অলৌকিকভাবে বেঁচে গেছেন। অপারেশনের সময় ওই ঘরেই তিনি ছিলেন। আরও শুনেছি শ্রীনিবাস সাহেবের বাড়িতে আরও অনেকেই বেঁচে গেছেন। সম্ভবত তারা এখন কোনো হাসপাতালে আছেন। শুনেছি বঙ্গবন্ধুর বাড়িতে কেউই বেঁচে নেই। শেখ মনির বাড়িতে 2-1 হয়তো বেঁচে আছেন। এসব খবরও ছিল অস্পষ্ট, ভাষা। তাজউদ্দিন সাহেব তার বাড়িতেই আছেন, এই খবরটা সঠিক পাওয়া গেছে। কামরুজ্জামান সাহেব, মনসুর আলী, আব্দুস সামাদ আজাদ, সৈয়দ নজরুল ইসলাম, এদের খবর আমি জানি না। পরে আমি সকলের খবর পেয়েছি একটু করে। কিন্তু 16ই আগস্ট রাতটা কাটলো আমার ছটফট করে। আসলে আমি বিব্রত ছিলাম নিজেকে নিয়ে। বাকশালে আমিও যুক্ত ছিলাম। বাকশালা জাতীয় কৃষক লীগের 29 জন সদস্যের মধ্যে আমিও ছিলাম। এটা আকস্মিক ছিল না মোটেও। বরিশালে আমির হোসেন আমুর নেতৃত্বে বিএম কলেজে ছাত্রলীগ আমি করেছি। সাংবাদিকতায় এসেছিলাম মরহুম আব্দুর রব শ্রীনিবাসের হাত ধরে। তিনি বরিশালে ওকালতি এবং ইপিপির স্থানীয় সাংবাদিক ছিলেন। অবশ্য আমি তেমন পরিচিত কেউ নই, যতটুকু পরিচিত সাংবাদিক হিসেবেই। ঘোরাফেরা চলাচলে আমার তেমন সমস্যা নেই। আওয়ামী লীগের যাদেরকে ওই দুদিনে দেখেছি তাদের কোনো সমস্যা হতে দেখিনি। হতে পারে এদের অনেকেই মুশতাকের কাছে গেছেন জানের ভয়ে বাধ্য হয়ে।
রাতে সামান্য খেতে খেতেই শরীফ আমাকে বুদ্ধি দিল, আপনি নুরু ভাইয়ের কথা মতো খবর সংগ্রহ করে একটা নোট রাখুন, কোনো না কোনো দিন সেটা কাজে লাগবেই। বঙ্গবন্ধু যা করেছেন মুশতাক তো তার উল্টোটা করবেনই। পত্রিকাগুলো বন্ধ করে দিতে পারেন। রাতে শুয়ে শুয়ে সারাদিনের খবরগুলো খোলামেলাভাবে লিখলাম। প্রথম খবরটাই হলো বঙ্গবন্ধুর লাশ যখন শীতল পড়ে আছে। সম্ভবত সেই সময়েই মাওলানা ভাসানী টেলিগ্রাম পান প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদের কাছে। টেলিগ্রামে মাওলানা ভাসানী লিখেছেন, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। দেশ থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি তোমাকে অর্থাৎ মোশতাককে দূর করতে হবে। নতুন সরকার ও তোমার ওপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। মাওলানা ভাসানী এরকম একটি বিবৃতি দিয়ে বসবেন আমি এটা আশা করিনি। রেডিওতে যখন খবরটা প্রচারিত হচ্ছিল সকালের দিকে, তখন প্রথমবার মনে হয়েছে আমি ভুল শুনছি। মনে মনে ভেবেছিলাম ভুলটাই যেন ঠিক থাকে, কিন্তু ভুল হবে কি করে? দুপুরের খবরে সেই একই কথা। তিনি বলছেন খন্দকার মোশতাককে তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। বঙ্গবন্ধু ও মাওলানা ভাসানীর সম্পর্কের কথা বলে এই গ্রন্থটি আমি দীর্ঘ করতে চাই না, এবং তা আমার জন্য কষ্টকরও বটে। তবে বঙ্গবন্ধুর মৃত্যুতে মাওলানা ভাসানীর হৃদয় উদ্বেলিত নাও হতে পারে, কিন্তু এমন একটি অমানবিক হত্যাকাণ্ডকে তিনি ঐতিহাসিক পদক্ষেপ বললেন, সেটা কোনো অভিজ্ঞতা থেকে